কেমন আছো সবাই? ভালো? আচ্ছা, আজকে আর কথা না বাড়াই চটপট পড়া শুরু করি। সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা বের করো। আর অবশ্যই হোমওয়ার্কগুলি বের করো। দেখো আমি হোমওয়ার্কগুলো করে ফেলেছি। তোমাদের সাথে সাথে আমি বসে বসে হোমওয়ার্কগুলো করেছি। সবাই খাতা বের করো, দেখো তো অবশ্যই মিলেছে, আমি সবগুলো লিখেছি। আমরা কি কি আমদানিকৃত পণ্য সামগ্রীগুলো কি কি ছিল বাংলাদেশে? চাল, গম, ডাল, তেলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল। অপরিশোধিত পেট্রোল জিনিসটা কি? পেট্রোল তো চেনো, পেট্রোল দিয়ে গাড়ি চলছে, মোটর যান চলছে। তাহলে অপরিশোধিত পেট্রোলটা কি? অপরিশোধিত পেট্রোলটা হচ্ছে এরকম, খনি থেকে যখন পেট্রোলটা তোলা হয় তখন তার মধ্যে অনেক অপদ্রব্য থাকে। অপদ্রব্য বলতে এরকম, পেট্রোল ছাড়াও ময়লা আবর্জনা কিছু থাকতে পারে, মাটি থাকতে পারে। মাটির নিচে যে কেমিক্যালগুলো আছে, ধরো মাটির নিচে তো অবশ্যই ক্লোরাইড আছে, তারপরে পটাশিয়াম আছে, এগুলো মিক্স থাকতে পারে। এই যেহেতু মাটির নিচ থেকে সেটা তোলা হচ্ছে, মাটির সাথে সাথে অন্যান্য কেমিক্যালগুলো থাকতে পারে, সেগুলোকে অপদ্রব্য বলা হয়। এগুলো বিভিন্ন পর্যায়ক্রমে পরিশোধনের মাধ্যমে তাদেরকে পরিশোধিত করে বিভিন্ন স্টেপ বাই স্টেপ তাদেরকে আলাদা করে তখন পিওর যে পেট্রোলটা এবং পরিমাণ আমাদের যে পরিমাণ দরকার হচ্ছে, পরিমাণ বলতে এরকম যে পার্সেন্টেজ দরকার, 100% পেট্রোল দরকার, তার সাথে কি আবার অকটেন মিশাতে হবে, এগুলো পরবর্তী স্টেপে করা হয়। আগে পরিশোধিত পেট্রোলটা আলাদা করা হয়। তো বাংলাদেশে আগে অপরিশোধিত পেট্রোলটাই নিয়ে আসে, খনি থেকে যে পেট্রোলটা তোলা হয় সেটাই নিয়ে আসে, এনে এই রিফাইন্ডগুলো বাংলাদেশে করা হয়। ঠিক আছে, তো এই জন্য আমরা বলেছি অপরিশোধিত পেট্রোল। ভোজ্য তেল, ভোজ্য তেল কোনটা? যে তেলটা আমরা খাচ্ছি, খাবার তেল, সেটা সয়াবিন তেল হতে পারে। তারপরে আরেকটা কি আছে, হুম, বলতে পারবে? আরো কিছু আছে, সূর্যমুখীর তেল আছে, আছে না? তারপরে অলিভ অয়েল আছে। যেমন এই তেলগুলো খাওয়ার তেল হিসেবে ব্যবহার করা হয়, সেটাও আমদানি করে। সার, সার কিন্তু বাংলাদেশে তৈরি করা হচ্ছে, কিন্তু যে পরিমাণ সার আমাদের দরকার আমরা অত বেশি পরিমাণ তৈরি করতে পারছি না, উৎপাদন করতে পারছি না। এই কারণে তৈরির সাথে সাথে আমাদের বাইরে থেকেও কিনে আনতে হচ্ছে। তারপর হচ্ছে কৃষি ও শিল্প যন্ত্রপাতি। কৃষিক্ষেত্রে যে যন্ত্রপাতিগুলো দরকার হচ্ছে আমাদের দেশে যে আছে, সেটা হচ্ছে সনাতন যন্ত্রপাতি, মানে অনেক পুরানো। নতুন আধুনিক যে যন্ত্রপাতি, যার সাহায্যে খুব সহজেই কৃষি কাজগুলো করা যায়, কষ্ট কম হয়, সময় কম লাগে, এই জিনিসগুলো, এই যন্ত্রপাতিগুলো আমার বাইরে থেকে কিনে আনতে হয়। তারপরে হচ্ছে সুতা, এই সুতাটা আমাদের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। আচ্ছা, এখন আমাদের একটু বলো তো, গত ক্লাসে আমি বলেছিলাম, আমি মুছে দিচ্ছি, গত ক্লাসে বলেছিলাম যে কোন দেশ সবচেয়ে বেশি আমাদের কাছে জিনিস বিক্রি করে, মানে আমরা কোন দেশ থেকে সবচেয়ে বেশি জিনিস আমদানি করি, মনে আছে? বলো তো কি? বলো। চীন। আমরা চীন থেকে সবচেয়ে বেশি জিনিস আমদানি করেছি গত বছর। আর দুটো সাংকেতিক চীন ছিল, সংস্থার নাম ছিল, লিখো তো, খাতায় লিখে ফেলো তো, এটার ফুল মিনিংটা কি হবে? আর খাতায় লিখে ফেলো, এই দুটো মিনিংটাই সুন্দর করে খাতায় লেখো। বই দেখবে না, সুন্দর করে লেখো। লিখেছো? এবার আমার সাথে মিলিয়ে দেখো কাটটা কাটটা হয়েছে। মুছে
দেখো তো কার কার হয়েছে। আমি জানি তোমাদের সবার হয়েছে, তোমরা সবাই অনেক লক্ষ্মী, পড়াশোনা ঠিকমতো করছো, এবং এই প্রশ্নের উত্তরটা দেয়া তোমাদের জন্য কোনো ব্যাপারই না, তাই না? গুড। আচ্ছা, আমরা তাহলে এখন পড়ায় চলে যাচ্ছি। পড়াতে যাই। কোনটা শুরু করব? এখন বাংলাদেশের রপ্তানি পণ্য নিয়ে আলোচনা করব। গত ক্লাসে ছিল আমদানি পণ্যগুলো, এখন হচ্ছে রপ্তানি। আমরা কোন কোন জিনিস বাইরে রপ্তানি করি, বাইরে বিক্রি করতে পারি। সেটা কি? এক সময় পাট ও পাটজাত দ্রব্যই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। একটা সময় ছিল সবচেয়ে বেশি রপ্তানি হতো পাট, এবং পাটজাত যে দ্রব্যগুলো, পাটজাত দ্রব্যগুলো কি হতে পারে? সোনালী আঁশ হিসাবেও রপ্তানি হতে পারে। তারপর ওটা থেকে যে বিভিন্ন জিনিস আমি পাটের কি তৈরি করতে পারি, পাটের হচ্ছে ব্যাগ তৈরি করতে পারছি, পাটের তৈরি কার্পেট আছে, এমনকি পাট দিয়ে তৈরি কাপড়ও আছে। এই জিনিসগুলো আমরা বাইরে বিক্রি করি। পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট প্রভৃতি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত। কিন্তু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়। কিছু সময়ের জন্য তখন কি হয় জানো? পাটের জিনিসগুলোর চেয়ে তখন বেশি প্লাস্টিকের জিনিসগুলো, যে পলিথিনগুলো, এগুলোর ডিমান্ড খুব বেশি হয়ে গেল। কেন? এটা খুব সহজেই পাওয়া যাচ্ছে। সবচেয়ে পাটের দ্রব্য যে মূল্য, তার চেয়ে খুব কম জিনিসই, চটের ব্যাগের চেয়ে খুব কম দামে আমি পেয়ে যাচ্ছি প্লাস্টিকের জিনিস। এই প্লাস্টিকের জিনিসগুলো খুব সহজে হওয়ার কারণে কিছু সময় পর্যন্ত পাটের চাহিদা কমে গেছে। তারপরে যখন এই প্লাস্টিকের জিনিসগুলোর সাইড এফেক্টগুলি শুরু হয়েছে, সাইড এফেক্টগুলো কি? এগুলো পচে না, বছরের পর বছর এরকমই থাকে। অথচ পাটের জিনিসগুলি কিন্তু পচে যাচ্ছে। তার ফলে হচ্ছে রিসাইকেল হচ্ছে, পরিবেশ নোংরা হচ্ছে না। পলিথিনের জিনিসটা যে পড়েই আছে, এটা কিন্তু আর পচে যাবে না, পচে মাটির সাথে মিশে যাবে না, এটা এই নোংরাটা থেকেই যাচ্ছে। তারপরে এগুলো মাটির সাথে মিশে বিভিন্ন সাইড এফেক্ট হচ্ছে। মাটির উর্বরতা কমে যাচ্ছে, মাটির কি বলে, নিজেদের মধ্যে যে ধরে রাখার যে টেন্ডেন্সি, শক্ত এটা আঁকড়ে থাকার যে টেন্ডেন্সি, এই জিনিসটা কমে যাচ্ছে, এবং পরিবেশ দূষিত হচ্ছে। পলিথিন পোড়ানোর ফলে যে ধোঁয়াটা হচ্ছে, সেটা পরিবেশের জন্য খুবই খুবই মারাত্মক। তো এই সাইড এফেক্টের জন্য ধীরে ধীরে প্লাস্টিকের পলিব্যাগের চাহিদাটা আবার কমে গেছে। আচ্ছা, তো তারপরে যখন কমে গেল, সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানীদের দ্বারা পাটের জেনোম বা জন্ম রহস্য আবিষ্কার ও বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাট ও পাটজাত দ্রব্য রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। আচ্ছা, সাম্প্রতিককালে বাংলাদেশি বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে? পাটের যে জন্ম রহস্য, এই রহস্যটা আবিষ্কার করেছে ডক্টর মাহমুদুল হাসান। উনি বাংলাদেশের বিজ্ঞানী, উনি পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন। করার পরে এবং ওই পরিবেশে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, যে পলিব্যাগের কারণে যে ক্ষতি হচ্ছে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে, যার কারণে বিশ্বের যে দেশগুলো আছে তারা বুঝতে পারলো পলিব্যাগের যে পাটের জিনিসগুলো আস্তে আস্তে এটা পরিবেশের জন্য বন্ধুসুলভ, যেমন এটা পচে যাচ্ছে, এর কোনো সাইড এফেক্ট নাই। এই কারণে তারা আবার পাটের জিনিস ব্যবহার করা ধীরে ধীরে শুরু করছে। আচ্ছা, এই কারণে বাংলাদেশে পাটের রপ্তানিতে আবার সম্ভাবনা দেখা দিয়েছে। কাঁচা পাট ও পাটজাত দ্রব্য ছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলো বাংলাদেশ রপ্তানি করে, যেমন চা, চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, অন্যান্য খাদ্য, হস্তশিল্পজাত দ্রব্য, সবজি। বাংলাদেশ থেকে যেসব পণ্য রপ্তানি করা হয় তাদের মধ্যে অন্যতম হলো, কোন কোন দেশ কিনে নিচ্ছে? যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি। দেখো একটু খেয়াল করে, এই দেশগুলোর মধ্যে সাউথ এশিয়ান দেশগুলো কিন্তু নেই। সাউথ এশিয়ান দেশগুলোর যে চাহিদা, সেই চাহিদা তাহলে বাংলাদেশ খুব একটা পূরণ করতে পারছে না। এগুলো বাহিরে রপ্তানি করতে হচ্ছে। সাউথ এশিয়া ছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা, তার মাধ্যমে অন্যান্য দেশে তারা বাংলাদেশ থেকে রপ্তানি করছে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2015 অনুযায়ী 12-13 অর্থ বছরে মোট রপ্তানি হয়েছে কত? 27,727.4।
মিলিয়ন মার্কিন ডলার। দেখো কত কম, যেখানে আমাদের রপ্তানি ছিল 34, তাই না, 34.84 মিলিয়ন, আর এখানে হচ্ছে 27,000। 2013-14 বছরে রপ্তানি হয়েছে 30,176.8 মিলিয়ন মার্কিন ডলার। 14-15 অর্থ বছরে সেটা রপ্তানি হয়েছে কত, 31,208.94 মিলিয়ন ডলার। তাহলে মিলিয়ন মার্কিন ডলার, তাহলে তুমি চিন্তা করো আমাদের কি পরিমাণ কিনতে হচ্ছে। 2014 বছরে আমদানি খাতে আমাদের ব্যয় হয়েছে, দাঁড়াও মিটার মুছে দিচ্ছি আমি তোমাদের বুঝাই আমাদের দেশটা কোন পর্যায়ে আছে, উন্নত দেশ না উন্নয়নশীল দেশ, কিভাবে বুঝবো সেটা হচ্ছে 2013-14 ধরি, না 14-15 বছর ধরি, 2014 থেকে 2015 দেখো আমদানি হয়েছে 40,704, রপ্তানি হয়েছে 31,208। তাহলে কি আমদানির পরিমাণ বেশি, রপ্তানির পরিমাণ কম, তাই না? আমাদের কিনতে হচ্ছে বেশি, রপ্তানি করতে পারছি কম। তাহলে আমাদের দেশটা কি উন্নত দেশ হচ্ছে? উন্নত দেশের ইয়াটা কি ছিল, যেখানে আমরা আমদানি করব কম, রপ্তানি করব বেশি, তাহলে সেটা হবে উন্নত দেশ। তাহলে আমাদের দেশটা কি উন্নত দেশের মধ্যে পড়ছে না, আমাদের দেশটা তাই উন্নয়নশীল দেশ হিসাবে পড়ছে, যেখানে আমরা উন্নয়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি, সম্ভাবনা আছে আমরা ধীরে ধীরে উন্নয়নশীল দেশে চলে যাচ্ছি, উন্নত হব। ঠিক আছে, এই পরিমাণ থেকে কিভাবে সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে, বুঝছো কোনো দেশ কি করে উন্নত দেশ বা কোন দেশটা অনুন্নত বা উন্নয়নশীল দেশ। আমরা কিন্তু করছি, আমাদের রপ্তানি কিন্তু করছি, কিন্তু পরিমাণটা কম। আমাদের পরিমাণটা বাড়ালে আমরা উন্নত দেশে চলে যাব। আচ্ছা, এখন রপ্তানির ইয়েতে দেখি, এই 2012-13 অর্থ বছরে রপ্তানি আয়ের শীর্ষে ছিল তৈরি পোশাক। 2012-13 বছরের যে বাজেটে সেই অনুযায়ী রপ্তানিতে সবচেয়ে শীর্ষ ছিল কি, তৈরি পোশাক। তার মানে হচ্ছে গার্মেন্টস শিল্পটা, গার্মেন্টস থেকে যে তৈরি পোশাকটা হচ্ছে সেই শিল্পটা হচ্ছে রপ্তানির জন্য 1 নাম্বার ছিল। পাটজাত দ্রব্যটাকে ছাড়িয়ে তৈরি পোশাকটা এখন বেশি জায়গা দখল করে নিয়েছে। এই খাতে আয় হয়েছে, তৈরি পোশাক খাতে আয় হয়েছে 12,442 মিলিয়ন মার্কিন ডলার। সে একাই আয় করেছে 2012-13 অর্থ বছরে 12,442 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে পণ্যের বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি জিনিস বাংলাদেশ থেকে কিনে থাকে। যেমন আমরা চীন থেকে সবচেয়ে বেশি জিনিস কিনি, ঠিক তেমনি আমাদের থেকে সবচেয়ে বেশি জিনিস কিনে থাকে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, আমরা রপ্তানি পণ্যগুলো বুঝতে পেরেছি। এক কাজ করো, খাতায় সবাই রপ্তানি পণ্যগুলো কি কি একটু লিখে ফেলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। বা তুমি এক কাজ করতে পারো, খাতায় যদি না লেখো তোমরা আন্ডারলাইন করো। দেখো তো আন্ডারলাইন করো কয় নাম্বার লাইনে আছে, 6 নাম্বার লাইন থেকে দেখো। উল্লেখযোগ্য হলো চা, চামড়া, চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, অন্যান্য খাদ্য, হস্তশিল্প। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা রপ্তানি করে থাকি। ঠিক আছে,
ওকে, এইবার চলে আসি আমদানি আর রপ্তানিটা গুরুত্বপূর্ণ কিনা আমাদের অর্থনীতির জন্য। আমদানি আর রপ্তানি গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই আমদানি ও রপ্তানি গুরুত্বপূর্ণ। যদি আমরা জিনিস কিনতে না পারি আমরা খেতে পারবো না, যদি আমরা বিক্রি না করি তাহলে আমরা টাকা পাবো না, যেটা দিয়ে আমাদের দেশের উন্নতির সাধন হবে। ঠিক তেমনি আমরা যদি বিক্রি না করি এটাও হতে পারে যে আমরা কেনার জন্য তো আমাদের টাকা দরকার, সে টাকাটাও তো আমরা পাবো না, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখি কি লেখা আছে। বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত সেসব পণ্যই আমদানি করে যা দেশের মানুষের খাদ্য অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার। সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবেই দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্য বৃদ্ধি ঘটতো। যদি আমদানি করতে না পারতাম তাহলে তো অবশ্যই অভাব হতো, যেহেতু আমরা তৈরি করতে পারছি না, এবং যেহেতু অভাব হতো সে কারণে জিনিসের দামটাও বেড়ে যেত, আর তাতে দেশে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিত। পৃথিবীর কোনো দেশই তার চাহিদার সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদন করতে পারে না, পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে সুবিধাজনক দামে আমদানি করে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, তবে এর পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানিও করছে। তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে সচলই রাখছে না, ফলে এই বৈদেশিক মুদ্রা দিয়ে দেশের শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। এই যে আমরা মাত্র বললাম সবচেয়ে বেশি কোন খাতে আমাদের রপ্তানি হয়েছে? পোশাক খাতে। পোশাক খাতে রপ্তানি করতে হলে এই পোশাক তো আমাদের তৈরি করতে হয়েছে, তারপর তো বাহিরে বিক্রি করতে হয়েছে। এই পোশাক তৈরি করার জন্য কত হাজার হাজার শ্রমিক প্রয়োজন। এই শ্রমিকগুলি নিয়োগ দেওয়া হলে তাহলে কত কর্মসংস্থান হচ্ছে। তাহলে বাংলাদেশ অর্থনীতির দিক দিয়ে আগাচ্ছে কিনা বলো? যত মানুষ কাজ করবে, যত বেশি আর্ন করবে, উপার্জন করবে, তাতেই তো দেশের অর্থনীতির উন্নতি হবে। তাহলে এই পোশাক খাতে হাজার হাজার মানুষ কাজ করছে, দিন রাত তারা পরিশ্রম করছে, কারণ তারা উপার্জন করতে পারছে এই পরিশ্রম থেকে। তো এই উপার্জনে তো আমাদের অর্থনীতিটা উন্নতির দিকে যাচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, মানুষ স্বনির্ভর হচ্ছে। আচ্ছা, আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। একটু আগে আমি যেটা বললাম যে আমরা আমদানিটা করছি পরিমাণের চেয়ে রপ্তানির চেয়ে বেশি, তার মানে হচ্ছে আমরা এখন উন্নত দেশ হতে পারিনি। আমাদের উন্নত দেশ হতে হলে আমদানির পরিমাণটা কমাতে হবে, রপ্তানির পরিমাণটা বাড়াতে হবে। কি করে? আমদানি কমাতে হলে যা আমরা কিনে আনছি, দেখো আমরা চাল কিনে আনছি, আমাদের দেশে কিন্তু চাল উৎপাদন হচ্ছে, কিন্তু সেটা অবশ্যই তাহলে চাহিদা অনুযায়ী পাচ্ছে না। চাহিদা যত তার চেয়ে কম হইতেছে বলেই আমার বাইরে থেকে কিনতে হচ্ছে। তাহলে আমরা যদি নিজেরাই অনেক বেশি পরিমাণ চালটা উৎপাদন করতে পারি তাহলে তো আমাদের কেনার দরকার হবে না, তাই না? আমরা যদি বিভিন্ন প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চালের উৎপাদনটা বাড়াতে পারি আমাদের কেনা দরকার হবে না, তাহলে সেক্ষেত্রে আমদানির পরিমাণটা কমবে। ঠিক তেমনি আমরা যা পাটজাত পণ্য বলো, চা বলো, তারপরে এখন গার্মেন্টস শিল্পটা আগায় গেছে, ঠিক তেমনি কি আগিয়ে গেছে আরেকটা হচ্ছে হিমায়িত চিংড়ি। এই জিনিসগুলি যদি আমরা আরো বেশি পরিমাণে উৎপাদন করে বাইরে বিক্রি করতে পারি তাহলে আরো বেশি পরিমাণ টাকা পাবো, আমাদের দেশটা উন্নত দেশ হিসাবে ধীরে ধীরে অগ্রসর হবে, তাই না? এই কথাটাই এখানে বলেছে যে আমদানি হ্রাস করে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। আমরা জনগণকে যত বেশি উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারবো ততই অর্থনৈতিক স্বনির্ভর হয়ে উঠবে। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ, সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানির বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের অবশ্যই রপ্তানির গুরুত্ব দিতে হবে এই জন্য, কারণ আমরা যদি রপ্তানি বেশি করি আমাদের বৈদেশিক মুদ্রা বেশি অর্জন হবে, আমাদের দেশের উন্নতির জন্য আমরা তত বেশি কাজে লাগাতে পারবো। সাথে সাথে এই উন্নতির সাথে সাথে আমাদের দেশটা উন্নত দেশ হিসেবে সবার সামনে আমরা প্রেজেন্ট করতে পারবো, এখনো যেটা আমরা পারিনি। ঠিক আছে, আমদানি আর রপ্তানির অবশ্যই তাহলে গুরুত্ব আছে অর্থনীতিতে। তাহলে বাড়ির কাজগুলো কি হচ্ছে এখানে? কাজ 1 নাম্বার হচ্ছে বাংলাদেশে আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা তৈরি করো। আমরা আমদানি পণ্যের একটা তালিকা গত ক্লাসে করেছি, রপ্তানি পণ্যটাও পারবো। আমদানি ও রপ্তানি গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। আমদানি কেন গুরুত্বপূর্ণ, রপ্তানি কেন গুরুত্বপূর্ণ, এইটার একটা বাক্য লিখতে হবে। ঠিক আছে, এই লেখাটা আমি অবশ্যই SW হিসেবে তোমাদের আজকে দিব।
এখন যেহেতু আমার ক্লাস শেষ হয়নি, আমি এখন দিচ্ছি না, বাট তোমাদের বলে রাখছি আমদানি ও রপ্তানি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য, এটা তোমাদের আগামী ক্লাসে এসডব্লিউ থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরের পেজে চলে যাচ্ছি। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ জিনিসটা কি হচ্ছে? প্রক্রিয়াজাত জিনিসটা কি? প্রক্রিয়াজাত হচ্ছে আমাদের যে মূল জিনিসটা, সেই জিনিসটার কিছু চেঞ্জ করে নতুন কিছু করা এবং এটাকে বেশি পরিমাণ সময়ের জন্য সংরক্ষণ করতে পারার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ। প্রক্রিয়াজাতকরণ জিনিসটা কি আবার বলি, সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা আছে, ধরো যে খাবার দ্রব্যটা আছে সেটাকে কিছু চেঞ্জ করে নতুন কোনো খাবার তৈরি করা এবং ওই খাবারটাকে বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখার মতো যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে প্রক্রিয়াজাতকরণ। যেমন আমি একটা উদাহরণ দেই, আমরা ধান উৎপাদন করছি, ধান থেকে চাল হচ্ছে, চালটাকে আমরা ভাত হিসাবে ব্যবহার করতে পারি এবং চাল থেকে আরো একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে মুড়ি তৈরি হচ্ছে, তাই না? চালটাকে আমরা ভাজার ফলে ভাজতে ভাজতে মুড়ি বানাচ্ছি, সেটাও অনেক দিন আমরা বাসায় রাখতে পারছি, টিনে কৌটাতে করে খেতে পারছি, এটা একটা প্রক্রিয়াজাতকরণ। চিড়া বানাচ্ছি চাল থেকে। এই যে চালের যে কয়েকটা ভাগে ভাগ করলাম, ঠিক আছে, এই ভাগের থেকে কি হচ্ছে, আমরা এই জিনিসটাকে খাবারের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারছি, শুধু চাল হিসেবে না, সেটাকে আমরা মুড়ি হিসাবেও খাচ্ছি, চিড়া হিসাবেও খাচ্ছি, ঠিক তেমনি আবার একে সংরক্ষণও করতে পারছি শুকনো খাবার হিসেবে, তাই না? আচ্ছা, এটাই হচ্ছে প্রক্রিয়াজাতকরণ। তাহলে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পটা কি? আগে প্রথমটা পড়ি, প্রক্রিয়াজাতকরণ শিল্পটাই জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ বলে। লাইনটা অবশ্যই দাগ দাও নিচে। জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ বলা হয়। বুঝতে পেরেছো? আমার কথার সাথে মিল হয়েছে? আচ্ছা, এখন চলে যাচ্ছি কোন কোন প্রতিষ্ঠান এই প্রক্রিয়াজাতকরণগুলি করে। যেসব প্রতিষ্ঠান এই ধরনের প্রক্রিয়াজাতকরণ করে এটাকে প্রক্রিয়াজাতকরণ শিল্প হিসেবে আলাদাভাবে অভিহিত করা হয়। যে প্রতিষ্ঠানগুলো এই খাবারগুলোকে পরিবর্তন করে অন্য খাবারে রূপান্তর করে এবং সংরক্ষণ করে, সেই প্রতিষ্ঠানের শিল্পটাকে বলা হয় প্রক্রিয়াজাতকরণ শিল্প। আচ্ছা, কৃষি পণ্যকে বিভিন্নভাবে রূপান্তর করে বিভিন্ন চাহিদা সৃষ্টি করার জন্য পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। তাহলে এই যে প্রক্রিয়াজাতকরণ শিল্পটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে কৃষি পণ্যগুলো তারা প্রক্রিয়াজাতকরণ করে সংরক্ষণ করে, ঠিক তেমনি বাংলাদেশেও এই শিল্পটা আছে এবং তারাও প্রক্রিয়াজাতকরণ করে পণ্যটা সংরক্ষণ করে এবং পরিবর্তন করে নতুন খাবারের সৃষ্টি করে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এর ফলে কৃষিতে উৎপাদিত পণ্যের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে মানুষ সারা বছর নিজেদের চাহিদা পূরণ করতে পারে। ধরো এমন হলো, চালের সংকট শুরু হয়ে গেছে, আমরা বেঁচে থাকার জন্য শুধু যে ভাতের উপর নির্ভর করছি তা না, আমরা মুড়ি খেয়েও থাকতে পারবো, ইনফ্যাক্ট আমরা চিড়া খেয়েও থাকতে পারবো, আমরা বাঁচতে পারবো, অ্যাটলিস্ট মারা যাব না খাবারের অভাবে। তো এটা কোত্থেকে হচ্ছে, চালটা আমি অন্যভাবে রূপান্তর করে সংরক্ষণ করার ফলেই তো হচ্ছে। মানে আমরা কিন্তু বেসিক্যালি তাহলে কি খাচ্ছি, চালটাই খাচ্ছি, কিন্তু চেঞ্জ করে খাচ্ছি, এটাকে আরো বেশি সংরক্ষণ করে রাখতে পারছি বলেই তো আমি বেশি দিন রেখে খেতে পারছি। এটাই হচ্ছে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ। আচ্ছা, আর কি কি জিনিস প্রক্রিয়াজাত করা যায়? শিশু খাদ্য, দুধ জাতীয় খাদ্য, মাছ, মাংস, আখ। শিশু খাদ্য, খাবার, বাচ্চাদের খাবার, দুধ জাতীয়, দুধটা কি লিকুইড, আমরা কিন্তু পাউডার হিসাবেও রাখতে পারি, বছরের পর বছর রেখে আমরা কিন্তু খেতে পারি। অ্যাটলিস্ট কৌটার যে দুধগুলো সেগুলো 2 বছর 24 মাস পর্যন্ত এক কৌটার যে দুধটা প্যাকেট করা হয় ওটা আমরা খেতে পারি। তাহলে চিন্তা করো লিকুইড দুধটা কতদিন ভালো থাকে। আমরা এটাকে পাউডার করে আরো বেশি দিন রেখে খাওয়ার জন্য প্রসেস করছি, এটাই হচ্ছে প্রক্রিয়াজাতকরণ। মাছ, মাংস, আখ, তরি তরকারি ইত্যাদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব।
মাছটা কি করছি, পুকুর থেকে তুলে আনছি, রান্না করে খাচ্ছি। এছাড়া বাকিটা কি করছি, ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে কি আমরা মাসের পর মাস রেখে মাছটা খেতে পারবো না ভালো? অবশ্যই পারবো। ডিপ ফ্রিজে যখন আমরা রাখবো, বরফের মধ্যে যখন রাখবো, মাছটা তখন নষ্ট হবে না, আমরা দীর্ঘদিন রেখে মাছটা খেতে পারবো। বাংলাদেশে খ নাম্বার চলে যাচ্ছি, বাংলাদেশে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। আমাদের দেশের পূর্বে মানুষ সনাতন পদ্ধতিতে কিছু কিছু খাদ্য প্রক্রিয়াজাতকরণ করত। আমি একটু আগে যে তোমাদের একটা উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে ধান থেকে চালের যে উদাহরণটা, চালের থেকে মুড়ি হচ্ছে, চিড়া হচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এটা আমরা কি করছি, ঘরেই নিজেরা করছি। চালটা ভেজে ভেজে মুড়ি বানাচ্ছি, তারপরে চিড়া করছি, চিড়া কুটছি ডেকিতে পাট দিয়ে। তো এই যে প্রক্রিয়াগুলো, এগুলো আমি বলেছিলাম যে এটা হচ্ছে বাংলাদেশের সনাতন পদ্ধতি। আধুনিক পদ্ধতির প্রক্রিয়াজাতকরণ এটা না। আধুনিক পদ্ধতিতে আরো বেশি পরিমাণ চালের পরিবর্তন করা হয়। যেমন আমরা আগে কি করতাম, মুড়ি, চিড়া, শুটকি, মাছটাকে শুটকি করে রাখতাম। পিঠা, চাল, দই, মাঠা, দই মাঠা এগুলো কি দুধের তৈরি জিনিস। পিঠা বানাতাম চালের গুঁড়ো থেকে। এগুলো তৈরি করে, এগুলো আমরা সনাতন পদ্ধতিতে করে রাখতাম, যেটা আমাদের নিজেরাই ঘরে করতে পারি, তাই না? এটা আমাদের কোনো প্রযুক্তির প্রয়োজন হয় না, কোনো শিল্প কারখানায় করার জন্য যে দরকার সেটা কিন্তু দরকার হয় না, আমরা নিজেরাই করতে পারছি। এটা হচ্ছে সনাতন পদ্ধতি। আচ্ছা, এখন প্রযুক্তি উদ্ভাবনের ফলে পণ্যদ্রব্য উৎপাদনের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। এই সনাতন পদ্ধতিতে একটা লিমিটেশন আছে। একটা মানুষের পক্ষে তো অজস্র করা সম্ভব না। প্রত্যেকটা বাসায় কিছু কিছু করা হতো, বা অল্প কিছু করে, বা ধরো কিছু বেশি হলো সেটা বিক্রি করা হতো। এটা কিন্তু অনেক বেশি পরিমাণের না। যেমন এই যে মুড়ির ঘরে ভাজা মুড়ি এখন ঢাকা শহরের কয়টা মানুষ খেতে পারে? কয়টা খেতে পারে ঘরে ভাজা মুড়ি? এটা পাওয়াই যাচ্ছে না। এটা এই প্রযুক্তির মাধ্যমে এই মুড়ি তৈরি প্রক্রিয়াটা অজস্র করার কারণে আমরা খুব সহজলভ্যভাবে মুড়ি পাচ্ছি, কিন্তু ঘরে তৈরি যে মুড়িটা, ঘরে ভাজা যে মুড়িটা, সেটা কিন্তু পাচ্ছি না। এটাই হচ্ছে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির ব্যবহারের কারণে আমরা খাবারটা ঠিকই পাচ্ছি, কিন্তু সনাতন পদ্ধতিতে আগে যে ঘরে ভাজা মুড়িটা খাওয়া হতো, কত তৃপ্তি সহকারে মানুষ খেত, এখনকার মুড়িগুলো এতটা তৃপ্তি সহকারে হয় না, কারণ সেটা প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে। এটাই হচ্ছে সনাতন পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তির পদ্ধতির ব্যবহার। তো সনাতন পদ্ধতির প্রক্রিয়াজাতকরণে যেটা করা হতো, সেখানে কি কি সমস্যা হতো? চাহিদা মোতাবেক পণ্য রূপান্তরিত করা যেত না, সংরক্ষণের সমস্যা হতো, স্বাস্থ্যসম্মত কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা যেত না। যেমন ঘরে একটা মুড়ি যখন আমি ভাজতেছি রান্নাঘরে, ওইটা স্বাস্থ্যসম্মত কিনা 100% আমি সিওরিটি দিতে পারছি না। তারপরে সংরক্ষণের সমস্যা, কোথায় সংরক্ষণ করবে? এখন বড় বড় কোল্ড স্টোরেজ আছে, তারপরে এছাড়া স্টোরেজগুলো আছে যেখানে মানসম্মতভাবে খাবারগুলো সংরক্ষণ করা হয়। যেমন মুড়ি, চাল, এগুলো বড় বড় স্টোরেজগুলোতে সংরক্ষণ করে বছরের পর বছর রাখা হয়, যাতে খাদ্য সংকট দেখা না দেয়। তেমনি প্রয়োজন মতো তারা যেন ব্যবহার করতে পারে। শুটকি যেটা অজস্র শুটকি, সেগুলো শুটকির শুকানোর পরে বিভিন্ন ভাবে এগুলো পরিষ্কার করে অবশ্যই সংরক্ষণ করে রাখা হচ্ছে স্টোরেজগুলোতে, বড় বড় স্টোরেজ, যার কারণে রাখার যে জায়গা স্বল্পতা সেটা কমে গেছে। আর সনাতন পদ্ধতিতে সংরক্ষণের সমস্যাও ছিল, এত জায়গা তো ছিল না। চাহিদা মোতাবেক পণ্য রূপান্তরিত করতে না পারে, এই যে চাহিদা মোতাবেক, আমাদের দেশে এত ছোট্ট একটা দেশ, অথচ 16 কোটি মানুষের প্রয়োজন মেটানোর জন্য ঘরে ভাজা মুড়িটা কতখানি তৈরি করবে, কত মানুষের কত দিনের পরিশ্রম লাগবে, এই কারণে স্বল্প হয়ে যেত। সনাতন পদ্ধতির খাবারটা মজা হলেও ছিল যে স্বল্পতা, এত বেশি করা যেত না। প্রযুক্তির মাধ্যমে যেটা অজস্র মুড়ি বানানো হচ্ছে খুব সহজেই, হাতে করতে গেলে অনেক সময়ও দরকার হয়, তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাদ্য আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারতাম না সনাতন পদ্ধতিতে। অবশ্যই আমার আধুনিক পদ্ধতিটা দরকার হবে। ঠিক আছে? তো এই যে পদ্ধতিগুলি,
তাহলে আমরা সনাতন পদ্ধতিগুলি এই জন্যই স্বল্পতার কারণে, বিভিন্ন অসুবিধার কারণে ধীরে ধীরে সনাতন পদ্ধতিগুলি সরে গেছে, আধুনিক পদ্ধতিগুলো শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা প্রক্রিয়াজাতকরণ জিনিসটা বুঝতে পেরেছি। বাংলাদেশি কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের যে শিল্পগুলো কি কি সেগুলো বুঝেছি। ওগুলোতে একটু আন্ডারলাইন কি করেছো? বাংলাদেশি কৃষি পণ্য যেগুলো প্রক্রিয়াজাত হচ্ছে, দেখো খতে চলে যাও, খতে গিয়ে মুড়ি, চিড়া, শুটকি, পিঠা, মাঠা এই জায়গাগুলো একটু আন্ডারলাইন করো, কারণ পরে যখন তোমরা পড়বে তোমাদের অবজেক্টিভের জন্য, বহু নির্বাচনী প্রশ্নের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে আমরা প্রক্রিয়াজাতকরণ জিনিসটা কি আর বাংলাদেশে কি কি পণ্য প্রক্রিয়াজাত করা হয় এতটুকু পর্যন্তই পড়লাম। ঠিক আছে, আর এই পর্যন্ত পড়লাম। আর শুরু হলো কি, আমাদের রপ্তানি পণ্য থেকে শুরু হয়েছে, রপ্তানি, আমদানি রপ্তানির যে গুরুত্বটা, আর প্রক্রিয়াজাতকরণ, এই তিনটা একটু ভালো মতো বাসায় পড়বে। আমি যখন তোমাদের পড়াবো, পড়ানোর সাথে সাথে বাসায় গিয়ে অবশ্যই সেই টপিকটুকু যতটুকু আমি পড়িয়েছি, 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা যতটুকুই পড়াই, অবশ্যই রিডিং পড়বে। রিডিং পড়ার ফলে হবে তোমাদের নিজেদের একটা ধারণা হবে, এবং আমার যে পড়াটা, দুইটা মিলিয়ে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। কখনোই রিডিং পড়া থেকে বাদ যাবে না, না আমি পারবো এরকম করবে না, রিডিংটা অবশ্যই পড়বে, এই জিনিসটা মিস করবে না, তাহলে তোমরা তোমাদের নিজেদের সাথেই প্রতারণা করছো পড়া নিয়ে। ঠিক আছে, এই কাজটা কখনো করবে না। তাহলে আমরা আগামী ক্লাসের SWটা দিয়ে দিচ্ছি, মনে আছে আমি কি বলেছিলাম? আমি লিখে দিচ্ছি। আমদানি ও রপ্তানি দুইটি করে গুরুত্ব লিখো। আমদানির গুরুত্ব কি কি, রপ্তানির গুরুত্ব কি কি, এগুলো দুইটি করে লিখে নিয়ে আসবে। এটা হচ্ছে তোমাদের SW। আর আগামী ক্লাসে আশা করছি আমরা অধ্যায়টা শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ততদিন পর্যন্ত ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো, আর অবশ্যই আমি তো সাথে আছি। আল্লাহ হাফেজ।